আসসালামু আলাইকুম। ভূত গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের বন্ধু নিক। আজ আবার চলে এসেছি নতুন একটি কাহিনী নিয়ে। আজকের কাহিনীটি আমাকে পাঠিয়েছেন আমার এক বন্ধু। ওর নাম রায়ান। কাহিনীটি ২০০৪ সালের আমেরিকার পেনসিলভেনিয়ার এক নির্জন কান্ট্রি সাইড এলাকার। গল্প শুরু করার আগে আমি রায়ানের পরিবার এবং ও যেখানে থাকতো তার একটু বর্ণনা দিতে চাই আপনাদের বোঝার সুবিধার্থে। আর গল্পটি রায়ান ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে শোনাবো। যদিও আমাকে ইংরেজিতে লিখে পাঠিয়েছে, আমি অনুবাদ করে কোনো কিছু পরিবর্তন করা ছাড়াই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। গল্পে যাওয়ার আগে আপনাদেরকে যা জানাতে চাই, রায়ান যেখানে থাকতো সে বাড়িটি ছিল বেশ পুরনো। চারপাশে পাইন আর ওক গাছে ঘেরা। বৃষ্টি হলেই ভ্যাপসা কাদা আর পুরনো ভিজে কাঠের একটা অদ্ভুত গন্ধ আসতো ঘর থেকে। রায়ান তখন হাই স্কুলের শেষের দিকে, আর তার ঠিক ২ বছর আগেই রায়ানের বাবা মারা যান। ওর বাবা মারা যাওয়ার পর ওর মা নার্সের চাকরি নেন, আর উনি নাইট শিফটে কাজ করতেন। মা ছেলের একটা রুটিন ছিল যে রায়ান সকালে স্কুলে চলে যেত, তারপর হয়তো ওর মা বাসায় ফিরতো এবং ওর মা ব্রেকফাস্ট করে ঘুমিয়ে যেতেন। রায়ান স্কুল থেকে ফিরে ওর মাকে ঘুম থেকে তুলতেন এবং তারপর তারা দুজন মিলে খাওয়া দাওয়া করে ওর মা কাজে চলে যেতেন এবং রায়ান হোমওয়ার্ক শেষ করে ঘুমানোর চেষ্টা করতেন। আর যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিনও রায়ানের মা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরে রায়ান হোমওয়ার্ক শেষ করে যখন ঘুমোতে যাবে, রাত তখন ১২টা বাজে। আর রায়ান দেখছিল যে কিচেন থেকে ডাস্টবিনটি বাইরে রেখে আসা হয়নি। চলে যাচ্ছি গল্পে, ঠিক যেভাবে রায়ান লিখে পাঠিয়েছে। মা যাওয়ার পর ঘরটা কেমন জানি ভারী হয়ে যেত। পুরনো কাঠের সিঁড়িগুলো কোনো কারণ ছাড়াই মাঝরাতে চটচট করে উঠত, যেন কেউ অদৃশ্য পায়ে হেঁটে বেড়াচ্ছে। আমি যখন রান্নাঘরে কাজ করছিলাম তখন আমার মনে হলো দোতলার ঘরে কাবাডের হাতল ধরে কেউ নাড়ছে, আর সাথে কেমন কাঠের উপরে আঁচড় কাটার শব্দ। আমি নিজেকে বোঝালাম পুরনো বাড়ি, এমন আওয়াজ তো হবেই। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। আমাদের আশেপাশের নেইবাররা সবাই হয়তো ঘুমিয়ে গেছে। এলাকাতে খুবই নিরাপদ। ঘুমোতে যাওয়ার আগে যখন দেখলাম কিচেন থেকে ময়লার ডাস্টবিনটি বাইরে রেখে আসা হয়নি, তখন আমি কোনো ভয় পাওয়া ছাড়াই বা অন্য কোনো চিন্তা করা ছাড়াই ডাস্টবিনটি নিয়ে বাইরে চলে গেলাম এবং আমি বাইরের ছোট লাইটটি জ্বেলে দিয়েছিলাম। তখন আলোটি এতটাই ক্ষীণ ছিল যে বাসার দরজা থেকে ডাস্টবিন রাখতে যাওয়ার যে কোণাটি ছিল সেটি সম্পূর্ণ দেখা যাচ্ছিল না। কিন্তু আমি তারপরও কোনো ভয় না পেয়েই দরজা খুলে বাইরে চলে গেলাম। কিন্তু দরজা খুলে বাইরে পা রাখতেই আমার মনে হলো চারপাশটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অন্ধকার। আকাশ যেন পুরো কালো অন্ধকার হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি করে গিয়ে ডাস্টবিনটা নিচে নামিয়ে রাখলাম, কিন্তু যেই আমি ঘরে ফেরার জন্য ঘুরলাম আমার রক্ত হিম হয়ে গেল। আমার ঠিক সামনে কয়েক হাত দূরেই একজন মানুষের মতো প্রকাণ্ড আলোর তৈরি কিছু একটা দাঁড়িয়েছিল। এটা যে মানুষ নয় তা আমি বুঝতে পারছিলাম, কিন্তু এত উজ্জ্বল আর ধবধবে আলোর তৈরি কি হতে পারে সেটা আমার মস্তিষ্ক কোনোভাবেই বুঝতে পারছিল না। আলোটা এতই তীব্র যে আমার চোখ ধাঁধিয়ে যাওয়ার কথা, কিন্তু আমি অপলক তাকিয়ে থাকলাম। আমার শরীর যেন অসাড় হয়ে গেল। আমি নড়তে পারছিলাম না, এমনকি চিৎকার করার ক্ষমতাও আমি হারিয়ে ফেলেছিলাম। সেই আলো থেকে একটা হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি স্থির নিথর হয়ে দাঁড়িয়ে রইলাম। জিনিসটা কোনো নড়াচড়া করছিল না, কোনো শব্দও করছিল না। আমি চোখের পলক ফেললাম, ভেবেছিলাম হয়তো স্বপ্ন দেখছি বা চোখ মেলার পর ওটি মিলিয়ে যাবে, কিন্তু তা হলো না। চোখ খোলার পরেও আমি আবার জিনিসটি দেখতে পেলাম এবং সাথে সাথে আমার চারপাশের তাপমাত্রাও কেমন জানি হঠাৎ করে কমে যাচ্ছিল। খুব বেশি ঠান্ডা লাগছিল আমার, মনে হচ্ছিল আমি নিজে বরফ হয়ে যাচ্ছি। ওই কয়েক মুহূর্ত
যেন সময় থমকে গিয়েছিল। এক অসহ্য ভয় আমার সারা শরীর দিয়ে বয়ে যাচ্ছিল। জিনিসটি আমাকে স্পর্শ করতে চাইছিল, কিন্তু কেন তা আমি আজও জানি না। আমি জানি না কিভাবে আমি ওখান থেকে ফিরলাম। কয়েক মিনিট পর আমি দেখলাম আমি ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে আছি। দরজা ভেতর থেকে লক করা। আমার পুরো শরীর থরথর করে কাঁপছে। আমি ছোট বাচ্চার মতো ফুঁপিয়ে কাঁদছিলাম। সেই রাতে আমি আর এক মুহূর্তের জন্যও চোখ বন্ধ করতে পারিনি। মা পরদিন সকালে যখন ফিরে এলেন, মাকে সোফায় বসে থাকতে দেখে অবাক হলেন। আমি মাকে সব খুলে বললাম। মা প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু দরজার বাইরে মেঝেতে ডাস্টবিনটা উল্টো হয়ে পড়ে থাকতে দেখে উনি বুঝতে পারলেন যেন খুব জোরে কেউ ধাক্কা দিয়ে সেটিকে ফেলেছে। এবং বলার সময় মা যখন দেখলেন আমার শরীরের লোম এখনো দাঁড়িয়ে যাচ্ছে এবং চোখ দুটো লাল হয়ে গেছে, তখন উনিও গম্ভীর হয়ে গেলেন। শুধু বললেন, হয়তো তোমার বাবা তোমাকে কিছু বলতে চেয়েছিল। কিন্তু আমি জানি ওটা আমার বাবা ছিল না। ওটা ছিল এমন কিছু যা এই জগতের নয়। আজ 20 বছর হয়ে গেছে। আজও যখন আমি অন্ধকার গলিতে হাঁটি, আমার মনে হয় সেই আলোর সত্তাটা কি আজও আমাকে হাত বাড়িয়ে ধরার চেষ্টা করছে। ধন্যবাদ বন্ধুরা কাহিনীটি শোনার জন্য। রায়ানের এই অভিজ্ঞতাটি আমাদেরকে ভাবিয়ে তোলে যে অন্ধকারে আমাদের কাছে আসা বা আমাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করা সব কিছুই কি আসলে ভয়ঙ্কর হয়? আর এই আলোর পেছনে আসলে ছদ্মবেশে কে ছিল? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। নতুন নতুন কাহিনী শোনার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।